প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহানুর আলম, কৃষি শিক্ষা প্রভাষক, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো তোমাদের এর আগে একটি অ্যাসাইনমেন্ট হয়েছে, আজকে এইটা তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এই জন্য অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2। এর শিরোনাম হবে মিশ্র চাষের জন্য পুকুর প্রস্তুতকরণ ও নার্সারি তৈরির কৌশল। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই শিরোনাম লিখতে ভুল করো এবং ভুল লিখেছ। আগের অ্যাসাইনমেন্টে তোমরা এই শিরোনামটা লিখবে। তোমাদের এই শিরোনামে যে প্রশ্নগুলো আছে হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। সেই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক পুকুরে রুই, কাতলা, সিলভার জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন, সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। এইটা তোমাদের সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নের বিপরীতে তোমাদের যে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে, মিনারা বেগম পুকুরে কি পরিমাণ সার প্রয়োগ করেছিলেন তা নির্ণয় করো। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মধ্যে একটা ধারণা আছে যে অ্যাসাইনমেন্ট মানেই মনে হচ্ছে এক কথায় উত্তর, অর্থাৎ যে প্রশ্নের উত্তরটি চেয়েছে যেটুকু সেটুকুই উত্তর দিতে হবে। ঠিক তা নয়। অ্যাসাইনমেন্ট মানেই একটি বিষয়কে বিস্তারিতভাবে আলোচনা করা, সেই বিষয়টি সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, সব কিছুই আসবে অ্যাসাইনমেন্ট। তো এই প্রশ্নটা আছে, মিনারা বেগমের পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন তা নির্ণয় করো। তো এটা শুধু ইউরিয়া সারের পরিমাণ নির্ণয় করলেই হবে না। এর জন্য প্রথমে তোমাদের এই প্রশ্নের আলোকে একটু ধারণা প্রদান করতে হবে। এই প্রশ্নের একটা ধারণা প্রদান করতে হবে। তারপরে সারের পরিমাণ নির্ণয়, সেকেন্ড স্টেপে সারের পরিমাণ কতটুকু লাগবে সেটা নির্ণয় করতে হবে। তো এই ধারণা প্রদান তোমরা কিভাবে করবে? তো শুরুটা এভাবে হবে যে পুকুর অর্থাৎ মাছ চাষের পূর্ব শর্ত হলো পুকুর প্রস্তুতকরণ, অর্থাৎ আমি পুকুরে যে মাছগুলো চাষ করব তাদের জন্য একটি সঠিক ও অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তো এটা হচ্ছে মাছ চাষের পূর্ব শর্ত, অর্থাৎ পুকুর প্রস্তুতকরণ। তো এই পুকুর প্রস্তুত করতে গেলে বিভিন্ন ধাপ অনুসরণ করতে হয়, যেমন পুকুর নির্বাচন বা স্থান নির্বাচন, এরপর রাক্ষসে মাছ অপসারণ, আগাছা দমন, এরপর চুন প্রয়োগ, সার প্রয়োগ। তো এই পুকুর প্রস্তুতির যে বিভিন্ন ধাপগুলো রয়েছে তার একটি ধাপ হচ্ছে পুকুরে সার প্রয়োগ করা। এই পুকুরে 2 ধরনের সার প্রয়োগ করতে হয়। একটা হচ্ছে অজৈব সার। অজৈব সারের মধ্যে রয়েছে হাঁস মুরগির বিষ্ঠা, গোবর। এরপর প্রয়োগ করা হয় রাসায়নিক সার, অর্থাৎ পুকুরে 2 ধরনের সার প্রয়োগ করা হয়। একটা হচ্ছে জৈব সার, একটা হচ্ছে রাসায়নিক সার বা অজৈব সার। তো এই রাসায়নিক সারের মধ্যে আছে তোমার ইউরিয়া আছে, টিএসপি আছে, এমওপি আছে। এই এই 3 ধরনের সার প্রয়োগ করা হয়, ইউরিয়া, টিএসপি, এমওপি। তো এখানে শুধু ইউরিয়া সারের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এভাবে লিখব, পুকুরে 2 ধরনের সার প্রয়োগ করতে হয়, জৈব সার, অজৈব সার। তো জৈব সারের মধ্যে রয়েছে গোবর, হাঁস মুরগির বিষ্ঠা। এরপর অজৈব সার বা রাসায়নিক সারের মধ্যে রয়েছে ইউরিয়া, টিএসপি, এমওপি। তো এই সারগুলো কি করে? সারগুলো পুকুরের রাসায়নিক গুণাগুণকে ত্বরান্বিত করে, অর্থাৎ পুকুরের পানি সবুজ করে, পুকুরের রোগ জীবাণু, পুকুরের তোমার প্রাকৃতিক খাদ্য জন্মাতে সহায়তা করে। তো এটা হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা, পুকুর প্রস্তুতির একটা ধারণা। তা এখন পরের স্টেপে তোমাদের সারের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এটার জন্য একটা পয়েন্ট দিতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা যখন লিখবে তখন একটি পুকুরের চিত্র এঁকে দিতে পারো, তাতে তোমরা ভালো নাম্বার পাবে। এখানে একটা চিত্র দেওয়ার চেষ্টা করবে। তো এসো আমরা এখন সারের কি পরিমাণ সার লাগে সেটা আমরা এখন নির্ণয় করব। তো এখানে
যে বিষয়বস্তু সম্পর্কে যে আমি ধারণা প্রদান করলাম, এখান থেকে তোমরা কিছু লাইন দিতে পারবে, মানে সার কি কাজ করে, কয় ধরনের সার করতে হয়, যে কথাগুলো আমি বলে ফেলছি। তো পুকুরে যে জৈব সার দেওয়া হয়, যে গোবর, হাঁস মুরগির বিষ্ঠা এবং অজৈব সার ইউরিয়া। তো এখানে সারের পরিমাণ আছে মাত্রা প্রতি শতক, অর্থাৎ প্রতি শতকে তোমার অজৈব সার কতটুকু দেওয়া হয়। প্রতি শতকে ইউরিয়া দেওয়া হয় 100 থেকে 150 গ্রাম, টিএসপি 50 থেকে 75 গ্রাম এবং এমওপি 20 গ্রাম দেওয়া হয় তোমার অজৈব সার। তো এখান থেকে শুধু আমরা ইউরিয়া সারের পরিমাণ নির্ণয় করব। তাহলে এই সারের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখব যে উদ্দীপকের সখীপুর গ্রামের মিনারা বেগমের জমির পরিমাণ হচ্ছে 5 শতক। জমির পরিমাণ কি? 5 শতক। তাহলে এরপরে আমরা লিখব, আমরা জানি যে 1 শতক পুকুরে ইউরিয়া লাগে 150 থেকে 150 গ্রাম। অতএব 5 শতক পুকুরে ইউরিয়া লাগবে কতটুকু? আমাদের যে এই সারের পরিমাণ আছে, একে আমরা 5 দ্বারা গুণ করব। হ্যাঁ, 5 শতক পুকুরে ইউরিয়া লাগে 150 থেকে 150 গ্রাম গুণন হচ্ছে 5, গুণ করে হবে 500 গ্রাম থেকে 750 গ্রাম। অর্থাৎ উদ্দীপকের মিনারা বেগম তার 5 শতক পুকুরের জন্য 500 গ্রাম থেকে 750 গ্রাম ইউরিয়া প্রয়োগ করবে, যা নির্ণেয় ইউরিয়া সারের পরিমাণ। এই একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। এই যে মিনারা বেগম তার 5 শতক জমিতে মাছ চাষ করার জন্য সে সিদ্ধান্ত নেওয়ার পরে কি করলো, উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে গেল। মৎস্য কর্মকর্তা তাকে চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করতে বললেন। তো এইটা তার উদ্যোগটি কতটুকু সঠিক, বা তার ধারণা কতটুকু সঠিক, কতটুকু বিজ্ঞানসম্মত, এটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো এই প্রশ্নটির ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে তোমাদের কিছু ধারণা প্রদান করতে হবে। এই ধারণা প্রদান তোমরা কিভাবে করবে? তো এটা শুরুটা করবে এভাবে, যে প্রত্যেকটি কাজের জন্য একটি পূর্ব পরিকল্পনা দরকার। তেমনি মাছ চাষের জন্য যে আমরা মাছ চাষ যে আমরা শুরু করব, এর জন্য একটা পূর্ব পরিকল্পনা দরকার। এই পূর্ব পরিকল্পনার একটি অংশ হচ্ছে পুকুর প্রস্তুতকরণ। এই পুকুর সঠিকভাবে প্রস্তুত করলে মাছ চাষে সফলতা অর্জন করা যায়। অর্থাৎ পুকুরে যে মাছগুলো থাকবে তাদের জন্য একটি সঠিক আবাসস্থল তৈরি করতে হবে। তো এই আবাসস্থল তৈরি করার জন্য আমাদের বিভিন্ন ধাপ অবলম্বন করতে হয়। একটি হচ্ছে পুকুর নির্বাচন বা স্থান নির্বাচন, এরপর রাক্ষসে মাছ অপসারণ, আগাছা দমন, চুন প্রয়োগ, সার প্রয়োগ, খাদ্য প্রয়োগ, রোগ জীবাণু দমন, এই বিভিন্ন ধাপ আছে। তো এই বিভিন্ন ধাপের মধ্যে একটি ধাপ হচ্ছে তোমার চুন প্রয়োগ করা, সার প্রয়োগ করা। তো এই চুন প্রয়োগ করলে কি হবে, পুকুরে সার প্রয়োগ করলে কি হবে, এগুলোর কার্যকারিতাও একটু লিখতে হবে। তো পুকুরে সার প্রয়োগ করলে কি হবে, পুকুরের পানি পরিষ্কার হবে। পুকুরের পানিতে তোমার প্রাকৃতিক খাদ্য যেমন প্লাঙ্কটন জন্মিবে। এই প্লাঙ্কটনগুলো মাছ খাবে, খেয়ে তার বৃদ্ধিটা সঠিকভাবে হবে। এরপর পুকুরের পানিতে চুন প্রয়োগ করলে কি হয়, পুকুরের রোগ জীবাণু দূর হয়, পুকুরের পানি স্বচ্ছ হয়, অর্থাৎ পুকুরের পানির ঘোলাত্ব দূর হয়ে যায়, মাছকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে এই পুকুরে চুন প্রয়োগ করলে। তো উদ্দীপকের মিনারা বেগম যে এই পুকুরে চুন এবং সার প্রয়োগ করে প্রস্তুত করলেন, এবং করার জন্য তিনি যে মৎস্য কর্মকর্তার কাছে গেলেন, পরামর্শ গ্রহণ করলেন, এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত একটি প্রক্রিয়া এবং তার উদ্যোগটি যথাযথ। সে যে উদ্যোগ গ্রহণ করেছে এটি বিজ্ঞানসম্মত এবং যথাযথ। কারণ মাছ চাষের জন্য পুকুর যদি সঠিকভাবে প্রস্তুত করা না হয়, তাহলে মাছ চাষে সফলতা অর্জন করা যাবে না। এই পুকুর থেকে যে মাছ চাষ করা হবে, এখানে সঠিক লাভবান হওয়া যাবে না, শুধু অর্থই খরচ হবে। কাজেই আমরা বলতে পারি সখীপুর গ্রামের যে মিনারা বেগম যে উদ্যোগটি গ্রহণ করেছে, এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এবং তিনি যে
মৎস্য কর্মকর্তার কাছে গিয়েছেন, পরামর্শ গ্রহণ করেছেন। এটা সম্পূর্ণ একটা ভালো উদ্যোগ এবং একজন সফল মাছ চাষির একটা বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা বাংলাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ে কৃষি অফিস আছে, মৎস্য অফিস আছে, সেখানে মৎস্য কর্মকর্তা থাকে। তো যে কেউ এই কৃষি অফিসে গিয়ে তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারে, তাদের সমস্যার কথা খুলে বলতে পারে, আলোচনা করতে পারে। এতে কৃষি অর্থাৎ মৎস্য অফিসার বা কৃষি অফিসার এই উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সহযোগিতা করে থাকে, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে, যেটা একজন যোগাযোগ করা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করা একজন ভালো কৃষক বা সফল কৃষক বা একজন সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য। কাজেই সে যে উদ্যোগটি গ্রহণ করেছে এটি যথাযথ বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত। এতে সে নিশ্চিত সফল অর্জন করবে। তো শিক্ষার্থীরা, এরপরে আমাদের আর একটি প্রশ্ন আছে, যেটা হচ্ছে পলিবাগে চারা উৎপাদন কেন সুবিধাজনক। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝে উঠতে পারো না, তোমরা এক কথায় উত্তর দিয়ে থাকো। একটা অ্যাসাইনমেন্ট মানে আমি বলেছি, এটা এক কথায় উত্তর দেওয়া না। যে প্রশ্নটি থাকে সেই প্রশ্ন সম্পর্কে প্রয়োজনীয় এবং যাবতীয় তথ্য উপস্থাপন করে বিস্তারিত লেখাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট। তো পলিবাগে চারা উৎপাদন সুবিধাজনক কেন? তো এই প্রশ্নটি লেখার আগে এই বিষয়বস্তু সম্পর্কে আমরা ধারণা দেব। ধারণাটা কিভাবে দেব? এই পলিব্যাগ কোথায় ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয়, এটা ধারণা দিতে হবে। পলিব্যাগ বলতে আমরা যেটা পলিথিন ব্যাগ বলি, এই পলিথিন ব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। তাহলে নার্সারি কি? নার্সারি হচ্ছে একখণ্ড জমি যেখানে চারার উৎপাদন এবং পরিচর্যা করা হয়। তো এই নার্সারিতে চারা উৎপাদনের জন্য তোমার বিভিন্ন ধরনের চারা উৎপাদনের জন্য এই পলিব্যাগ এবং মাটির পাত্র, যেটা পট বলি, সেটা ব্যবহার করে চারা উৎপাদন করা হয়ে থাকে। তো এই যে পলিব্যাগ উৎপাদন করে চারা উৎপাদন বা মাটির পাত্র ব্যবহার করে চারা উৎপাদন, বা এগুলো ছাড়াও যে চারা উৎপাদন করা যায়, এগুলোর উপর ভিত্তি করে নার্সারির একটি শ্রেণী বিভাগ করা যায়। তো এটা আমরা বলেছি, নার্সারি হলো একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হয়। তো এই যে নার্সারিতে যে চারা উৎপাদন করা হচ্ছে, পলিব্যাগে হোক বা মাটির পাত্রে হোক, বা বিভিন্ন সময়ের জন্য চারা উৎপাদন করা হোক, এর উপর তোমার নার্সারির একটা শ্রেণী বিভাগ করা হয়। বন নার্সারির ধরন, এটা মধ্যম ভিত্তিক, স্থায়িত্ব ভিত্তিক এবং অর্থনৈতিক ভিত্তিক। এই তিনটি ভিত্তিতে নার্সারির শ্রেণী বিভাগ করা হয়। তো এই নার্সারির যে মধ্যম ভিত্তিক শ্রেণী বিভাগ, এর একটি শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পলিব্যাগ নার্সারি আর একটা বেড নার্সারি। তো এই পলিব্যাগ নার্সারি, এ ধরনের নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয়, অর্থাৎ পলিথিন ব্যাগে মাটি ভর্তি করা হয়, মাটি গোবর ভর্তি করা হয়, করে চারা উৎপাদন করা হয়। এই জন্য এটাকে বলা হয় পলিব্যাগ নার্সারি। তো এই পলিব্যাগে চারা তৈরি করলে কি হবে, কি সুবিধা পাওয়া যাবে? সুবিধা পাওয়া যাবে, পলিব্যাগ সহজে সরানো যায়, বলে চারাকে খরা, বৃষ্টি ও দুর্যোগের হাত থেকে রক্ষা করা যায়। অর্থাৎ আমি যদি সরাসরি মাটিতে চারা রোপণ করি এবং এর মধ্যে যদি অনেক খরা হয় বা বন্যা হয়, তাহলে গাছগুলো ডুবে যেতে পারে। মাটি থেকে ওই চারাগুলো আমি তুলে অন্য কোথাও রাখতে পারবো না। এটা একটা অসুবিধা যদি আমরা বেড নার্সারি করি বা সরাসরি মাটিতে চারা রোপণ করি। অপরদিকে আমরা যদি পলিব্যাগে চারা উৎপাদন করি, তাহলে যদি বন্যা আসে বা খরা হয় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলো, তাহলে আমরা সহজেই এই চারাগুলো এক স্থান থেকে অন্য স্থানে আমরা সংরক্ষণ করতে পারি বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চারাগুলোকে রক্ষা করতে পারি। এরপর গাছ থেকে রোগ সংক্রমণ কম হয়। অর্থাৎ পলিব্যাগে যদি আমরা চারা উৎপাদন করি, তাহলে প্রত্যেকটি গাছ একটি স্বতন্ত্র পলিথিনে রাখা হয় বা বপন করা হয় বা বেড়ে উঠতে থাকে। তাহলে এর ফলে কি হয়, গাছ থেকে গাছ রোগ সংক্রমণ করতে পারে না।
অর্থাৎ রোগের সংক্রমণ কম হয়। এরপর পলিব্যাগে চারা উৎপাদনে আরেকটা সুবিধা হলো নিবিড়ভাবে যত্ন নেওয়া যায় বা পরিচর্যা করা যায়। এইটা তোমার পলিব্যাগে চারা উৎপাদনের সুবিধা, যে কথাটি চেয়েছে। এরপর আরও সুবিধা আছে যে পলিব্যাগে চারা উৎপাদন খরচ কম, কারণ একটি মাটির পাত্রে যখন চারা উৎপাদন করা হয় তখন প্রত্যেকটা মাটির পাত্র কিনতে গেলে কমপক্ষে 1 থেকে 150 টাকা করে লেগে যায়, তাতে উৎপাদন খরচটা বেড়ে যায়। অপরদিকে পলিব্যাগে যদি চারা উৎপাদন করি এর উৎপাদন খরচটা কম হয়। এটা হচ্ছে নার্সারিতে তোমার পলিব্যাগে চারা উৎপাদনের সুবিধা, যেটি চেয়েছে। তো শিক্ষার্থীরা তোমাদের এই পলিব্যাগে চারা উৎপাদন সুবিধাজনক কেন, এটা লেখার আগে তোমাদের পলিব্যাগ কি, এটা কোথায় ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয় এর ধারণা দিতে হবে, যেটা আমি আগেই বললাম। তো শুরুটা করবে এভাবে যে নার্সারি হচ্ছে একটি স্থান যেখানে চারার উৎপাদন ও পরিচর্যা করা হয়। এই চারা উৎপাদন এবং পরিচর্যা দুভাবে করা হয়। একটা হচ্ছে তোমার পলিব্যাগে, আর একটা হচ্ছে মাটির পাত্রে বা সরাসরি মাটিতে রোপণ করে চারা উৎপাদন করা হয়। তো এই উৎপাদনের জন্য যে পলিব্যাগ ব্যবহার করা হয়, এটা ব্যবহারের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। করার পরে বিভিন্ন পয়েন্ট দিয়ে লিখবে যে সহজে চারার পরিচর্যা করা যায়, নিবিড় পরিচর্যা করা যায়, চারাকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, এটা লিখতে হবে। লেখার পর তোমাদের যে এই যে মাটির পাত্রে বা সরাসরি মাটিতে চারা রোপণের যে ক্ষতিকর দিক আর পলিব্যাগে চারা উৎপাদনের যে সুবিধা রয়েছে সেগুলো লিখতে হবে। সেই সাথে মাটিতে বা বেডে চারা রোপণের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলোও লিখতে হবে। লিখলে কি হবে, এটার অসুবিধাটা আমরা জানতে পারবো, পলিব্যাগে চারা উৎপাদনের সুবিধাগুলো আমাদের লেখা হয়ে যাবে। তো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, পলিব্যাগে চারা উৎপাদন করা হয়েছে। এটা পলিব্যাগ ঠিক না, এটা তোমার এই যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে, যেটা পলিব্যাগও এক ধরনের প্লাস্টিক। তো এই যে পলিব্যাগে চারা উৎপাদন, শিক্ষার্থীরা তোমরা সম্ভব হলে এই চিত্রটাও দিয়ে দিবে। বেশি নম্বর পাওয়ার জন্য তোমাদের প্রয়োজনীয় চিত্রও দিতে হবে, না চাইলেও দিতে হবে বেশি নম্বর পাওয়ার জন্য। তো শিক্ষার্থীরা এ পর্যন্তই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।